হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল সেট 9। দেখো, আজকে মডেল সেট 9 এর পার্ট 1 হবে। এটার মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগ, 4 এর দাগ। প্রত্যেকটা ম্যাথ ভালো করে বুঝবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবে, প্রত্যেকটা জিনিসের কারণ সহ জানবে যে কেন ম্যাথগুলো হয়েছে, মানে এই প্রসেসটা কেন হয়েছে, কেন এটা হবে, অন্যরকম হলে কি হতো, প্রত্যেকটা জায়গা ভালো করে জানবে। আশা করি আগের ভিডিওতে তোমাদের সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে কমেন্ট করবে, জানাবে। তাহলে কি বলতো, আমার আরো বেশি ভিডিও করতে আমার বেশি ভালো লাগবে। এমনিতেই আগের থেকে না অনেক বেশি, তোমাদেরকে আমি বলি, অনেক বেশি আমার ভালো লাগছে। যেহেতু এই প্রথম প্রথম করছি না, প্রথম প্রথম একটা নার্ভাস কাজ করছিল, ক্যামেরার সামনে কখনোই তো করি না। তো সেই জন্য আস্তে আস্তে না এই জায়গাটা অনেকটা আমি নিজেকে রেডি করতে পেরেছি, আর সেই রকম একটা অসুবিধা হয় না। আগে বারবার যেটা না একটা নার্ভাস কাজ করতো, কখনোই এরকম হয় না। তো তো দেখো, বেশি ইয়ে না করে আমরা ভিডিওটা একটু চালু করি। দেখো, একের দাগ থেকে আমাদের কি ব্যাপারগুলো বলেছে। একের দাগের একটা যেটা বলেছে যে 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে সুদের হার কত। দেখো, আমরা একদম এগুলো ভেঙে ভেঙে করবো না। আর সমান আমরা কি জানি, 100 ইন্টু আই বাই পিটি জানি, এটা জানি আমরা। তাহলে 100 ইন্টু আই, সুদ কত? সুদ আমাদের 1 পয়সা বলেছে। 1 পয়সা মানে কত টাকা? 1 পয়সা মানে 1 বাই করে দিচ্ছি, 1 বাই 100 টাকা। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো পি এর মান কত? পি এর মান যেটা বলছে 1 টাকা, তাহলে পি এর মানের জন্য আমাদের 1। আর দেখো এই 100টা কিন্তু আমাদের আয়ের জন্য এসছে, কিন্তু আয়ের জন্য 1 বাই 100 এসছে। ইন্টু কত আছে? টি। টি এর মান কত? টি এর মান আছে দেখো 1 মাস। 1 মাস মানে কত বছর? 1 বাই 12। যে 12টা এইখানে হবে সেটা কোথায় উঠে যাবে? ওপরে উঠে যাবে। দেখো 100 100 কেটে গেল, আমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 12%। ভালো করে বুঝবে কিন্তু, এই 1 বাই 100 কিন্তু আয়ের মান, আয়ের মান কিন্তু আমাদের বাবা 1 বাই 100। আর টি এর মান হচ্ছে আমাদের 1 বাই 12 দিয়ে আমরা কি করলাম, সূত্রটা ফেললাম। সেখানে আর এর মান কত বেরোলো? আর এর মান বেরিয়েছে 12%। তাহলে আমাদের অপশন কি চলে এলো? অপশন সি কাটাপ্পা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে রাইট অ্যান্সার। তুই এটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। দেখো, আমরা দুটো জিনিস তো জানি বাবা। কি জিনিস জানি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমাদের সমষ্টি সূত্রটা কি? সমষ্টি সূত্র যে মাইনাস বি বাই, আর আমাদের গুণফলের সূত্রে কি, দুটো বীজের গুণফলের সূত্র হচ্ছে সি বাই। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছে বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি সমান কত? সমষ্টি সমান কত? মাইনাস বি বাই, তাহলে মাইনাস অফ মাইনাস 6, আলটিমেট কি বেরোবে আমাদের? প্লাস 6 বেরিয়ে যাবে। এটারও আমাদের যেটা হয়ে যাবে অপশন সি চলে আসবে কাটাপ্পা। অপশন সি চলে আসবে কাটাপ্পা। জায়গাগুলো ভালো করে বুঝবে। সমষ্টি সূত্র হচ্ছে মাইনাস বি বাই এবং গুণফল হচ্ছে কি সি বাই। 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে? একটা 3, আচ্ছা মুছে দিলাম। 3 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে করি, যেহেতু ছবির পোর্শন বলেছে। দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু, একটা ত্রিভুজ আঁকি যেটা হচ্ছে এবিসি, যেটা এবিসি আমার একটা ত্রিভুজ, ভালো করে দেখবে। এবিসি একটা ত্রিভুজ, এবি এবং এসির মধ্যবিন্দু, আচ্ছা এবির মধ্যবিন্দু এক্স বলেছে, এসির মধ্যবিন্দু ওয়াই বলেছে। এবির মধ্যবিন্দু এক্স বলেছে, এসির মধ্যবিন্দু ওয়াই বলেছে। এরপর বলছে বিসি প্লাস এক্স ওয়াই সমান 12। আচ্ছা ঠিক আছে, দেখো এবার না তোমাদেরকে আমি একটা ক্লাস 9 এর একটা উপপাদ্য বলি। যখন কোন ত্রিভুজের মধ্যবিন্দুতে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, তার মানে তোমাকে একটা জিনিস আমি যদি বলি যে মনে করি যদি আমি এক্স ওয়াই সমান এ ধরে নিচ্ছি, এক্স ওয়াই সমান এ, মনে করি এক্স ওয়াই সমান এ, তাহলে বিসি সমান আমাদের কত আসবে জানো তো? বিসি সমান আসবে আমাদের কি? কারণ আমরা জানি কোন ত্রিভুজের মধ্যবিন্দুতে সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই দুটো জিনিস দেওয়া আছে, মানে আলটিমেট কি দেওয়া আছে? এক্স ওয়াই প্লাস বিসি, এক্স ওয়াই প্লাস বিসি সমান 12 দেওয়া আছে। তার মানে আলটিমেট এ প্লাস 2a সমান 12। তাহলে 3a সমান কত হলো? 12। এ সমান কত হলো? 4। তাহলে এ সমান যদি 4 হয়, তাহলে অতএব এক্স ওয়াই সমান কত? একটু ক্যাপিটাল হবে। অতএব এক্স ওয়াই সমান কত? 4। আর বিসি সমান কত? 4 দুগুণে কত? 8। তাহলে যেহেতু চেয়েছে, অতএব আমাদের চেয়েছে বিসি মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে 8 মাইনাস 4 সমান আমাদের হয়ে যাবে 4, সঠিক অ্যান্সার।
মানে এটারও অপশন সি। পরপর তিনটা আমাদের কি হলো, অ্যান্সার চলে এলো বাবা কাটাপ্পা। ঠিক আছে, আরে যেটা করাবো সেটা হচ্ছে দেখো চারের দাগ। চারের দাগের ম্যাথটা আমরা একটু দেখবো ভালো করে। চারের দাগের ম্যাথ কি বলেছে, ট্যান থিটা সমান কস 30। আচ্ছা কি বলেছে, ট্যান থিটা সমান কস 30 প্লাস সাইন 60। এটার মান বলেছে, কার মান চেয়েছে, সাইন অফ 90 মাইনাস থিটা। কার মান চেয়েছে, সাইন অফ 90 মাইনাস থিটা। দেখো এই যে জায়গাটা ট্যান থিটা সমান কস 30 মানে √3/2 আর সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমাদের কি বেরোচ্ছে, ট্যান থিটা সমান 2√3/2। 2 এ কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান কত হলো, √3। তাহলে ট্যান থিটা সমান √3 এর মান কার মান, ট্যান 60 এর মান। তাহলে থিটা সমান কত চলে এলো, 60 চলে এলো। এবার এই 60 মানটা ওখানে বসিয়ে দিই। তাহলে সাইন অফ 90 মাইনাস 60 ইকুয়াল টু সাইন 30। সাইন 30 এর মান কত আমাদের, হাফ। হাফ হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশন ডি দেবসেনা হয়ে গেল সঠিক অ্যান্সার। এবার আমরা করব 5-এর দাগ। একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে 2 একক দৈর্ঘ্যের লুডোর ছক্কা। দেখো লুডোর ছক্কা হচ্ছে ঘনক, আর যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আয়ত ঘনক। তারপরে আয়ত ঘনকের আয়তন কত হবে, একবারে আমরা করছি। আয়ত ঘনকটির আমাদের আয়তন কত হবে, আয়ত ঘনকটার আয়তন হবে 2 গুণিত 2 গুণিত 6, 2 গুণিত 4, 4 6 24 সেমি কিউব চলে আসবে। এই সেমি কিউব নেই, ঘন একক আছে। এবার যে আছে কি আছে, ছক্কা। তাহলে ছক্কাটির আয়তন কত, ছক্কাটার আয়তন কত, ছক্কা তো আমাদের ঘনক। তাহলে 2 এর কিউব কত হয়ে যাবে, 8 ঘন একক। 2 এর কিউব চলে আসবে কত, 8 ঘন একক। এবার যেটা হবে সেটা হচ্ছে কি বলেছে, ছক্কা তৈরি। তাহলে ছক্কা কতগুলো তৈরি করা যাবে, বা উৎপন্ন ছক্কা, উৎপন্ন ছক্কা কটা, আয়ত ঘনকের আয়তন 24/8 মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 3টা বেরাবে। অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন বি হয়ে যাবে বাহুবলী। এরপরে দেখো আমরা যেটা করাবো সেটা হচ্ছে 6-এর দাগের ম্যাথ। 6-এর দাগের ম্যাথটা না ভালো একটা কোশ্চেন দিয়েছে, যে কিছু সংখ্যা দিয়েছে তাদের সংখ্যাগুলো মান 43 হলে x প্লাস 3 এর মান কত। আগে x এর মান কত বলতো, দেখো 43 তখনই হবে, 43 কটা আছে, দুটা আছে 43। আচ্ছা আর কি আছে, 43 34 কটা আছে, একটা আছে। 43 দুটো আছে, 48 ও দুটো আছে। তাহলে সংখ্যাগুরু মান যদি তোমাকে 43 হতে হয়, তার মানে এক্স যে ভ্যালুটা তাকেও হতে হবে 43, তবে সেটা 3টা হবে। আমরা দেখো সংখ্যাগুরু মান বলতে কি বুঝি, যার পরিসংখ্যা বেশি থাকে, পরিসংখ্যা যার বেশি সেটাই সংখ্যাগুরু মান। তাহলে দেখো এখানে 48 হতে পারতো, যদি এক্স এর মান 48 হতো তখন ওটা 3টা হয়ে যেত। তাহলে 43 যেহেতু দুটো আছে, তাহলে এক্স এর ভ্যালু 43 হবে, তবে সংখ্যাগুরু হবে 43। আর আমার যেটা অ্যান্সার চেয়েছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 মানে কত, 43 প্লাস 3 ইকুয়াল টু 46 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 46 কোথায় আছে, অপশন বি তে আছে, বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস এই হয়ে গেল আমাদের 1-এর দাগের পুরো কোশ্চেন গুলো সেট। যেটা করব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 2-এর দাগের 1-এর কোশ্চেনটা করব। 2-এর দাগের 1-এর কোশ্চেনটা আমরা চলে যাব ড্যাশবোর্ডে। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় মানে অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি। দেখো এই অংশীদারি কারবার সচরাচর দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল অংশীদারি, একটা হচ্ছে মিশ্র অংশীদারি। সরল অংশীদারি কি বলতো, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, মনে করো আমি আর একজন ব্যবসা শুরু করছি একই সময়ের জন্য, না মাঝে কোনো টাকা দেবো না মাঝে কোনো টাকা তুলবো, এটা হচ্ছে সরল অংশীদারি। আর মিশ্র অংশীদারি কি বলতো, মনে করো আমার মনে হলো 2 মাস পরে ব্যবসায় যুক্ত হলো, মনে হলো 5 মাস পরে আমি কিছু টাকা দরকার তুলে নেবো। এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আমাদের মিশ্র অংশীদারি। এখানে যেটা বলছে কোনো শর্ত ছাড়া, কোনো শর্ত নেই, 2 মাস পরে আমি তুলতেও পারি, 3 মাস পর জমা দিতেও পারি। তাহলে এই যে অংশীদারি কারবারটা সেটাকে আমাদেরকে বলা হচ্ছে কি, মিশ্র অংশীদারি। সেই অংশীদারিটাকে আমাদের কি বলা হচ্ছে, মিশ্র অংশীদারি কারবার। এর 75% বি এর 40% এর সমান। দেখো 2-এর কোশ্চেন আছে এখানে, 2-এর কোশ্চেনটা আমরা কি লিখবো অ্যান্সারটা, আমরা এখানে 2-এর অ্যানালাইসিসটা করে দিই। এর কত পার্সেন্ট, এর 75%, এ গুণিত 75/100 সমান বি এর কত পার্সেন্ট, বি এর 40%, 40/100। দেখো 100 100 কেটে গেল, তাহলে এ বাই বি সমান আমাদের যেটা আসবে 40/75। 5 8 40, 5 একে 5, 5 15 75, তার মানে কত আসবে, 8:15 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যে তাহলে কি হলো, এইচ টু বি এর মান হচ্ছে 8:15। এবার আমরা 3-এর দাগটা করব। 3-এর দাগটা কি বলেছে, পিথাগোরাসের উপপাদ্যকে কখনো কখনো ড্যাশ উপপাদ্য বলে। দেখো পিথাগোরাস যখন উপপাদ্যটা আবিষ্কৃত হয়েছিল
তার আগে আমাদের ভারতীয় গণিতবিদ একজন ছিলেন যার নাম বৌধায়ন, ঠিক আছে। তো তার সে কি করেছিল, তো ওই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে না সম্পর্ক স্থাপন করেছিল। তো সেই জন্য আমাদের এই উপপাদ্যটাকে অনেকবার মানে অনেক অনেক সময় বৌধায়নও বলা হয়, বৌধায়নের উপপাদ্য, যেটা যে আমাদের ভারতীয় গণিতবিদ ছিল, ঠিক আছে। এবার কি বলেছে, চারের কোশ্চেনটা আমরা চলে যাব। চারের কোশ্চেনটা বলছে এ এবং বি পূরক কোণ হলে, দেখো এ আর বি যদি পূরক কোণ হয়, এ আর বি যদি পূরক কোণ হয়, তার মানে আমরা কি বুঝবো, এ প্লাস বি ইকুয়াল টু আমরা 90 বুঝবো। তাহলে আমাদের একটা কি করব, সাইন এ সমান সাইন অফ আমরা কি করতে পারবো 90 মাইনাস বি করতে থাকবো, এর জায়গায় আমরা লিখতে পারি তো বাবা 90 মাইনাস বি, তাহলে সাইন অফ 90 মাইনাস বি মানে কত হবে কস বি, তাহলে সাইন এ যা হবে সেটা হচ্ছে কস বি ও তাই হবে, কারণ কি এ আর বি পরস্পর পূরক কোণ আছে বলে, ঠিক আছে। একমাত্রা বিশিষ্ট শীর্ষবিন্দু ঘনবস্তুটির নাম কি, অবশ্যই শঙ্কু হবে, অবশ্যই শঙ্কু হবে। কেন, কারণ শঙ্কুর একটাই শীর্ষবিন্দু, শঙ্কুর না একটাই শীর্ষবিন্দু থাকে, তাই একটা শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে আমাদের শঙ্কু। এরপর আমরা চলে যাব ছয়ের কোশ্চেন, এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ছয়ের কোশ্চেন। এখানে আমাদের অ্যান্সারটা লিখবো আর এখানে আমাদের একটু ভেঙে দেখাবো। 7, 9, 11, 16, 19, 13। আচ্ছা, প্রথমত মধ্যমা বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, আমরা একটু সাজিয়ে নিই। প্রথমে হবে 7 হবে, তারপরে 9 হবে, তারপরে 11 হবে, 13 হবে, 16 হবে, 17 হবে, 19 হবে, 20 হবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 ছাড়া হয়েছে 7 9 11 13, 7 9 11 13। আচ্ছা ঠিক আছে, 16 17 19 দুবার আছে, 19 দুবার আছে, তারপর একটা 20 আছে। এবার দেখো এন এর মান কত, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে এন সমান কত 9, 9টা কি বাবা অযুগ্ম। দেখো আমাদের মধ্যমা কিন্তু দু রকম ভাবে হয়, একটা যে অযুগ্ম হলে কি হয়, অযুগ্ম যদি হয় তাহলে হচ্ছে n প্লাস 1 বাই, মানে অযুগ্ম হলে n প্লাস 1/2 তম পদটাই হয়ে যাবে আমাদের মধ্যমা, তাহলে n 9, তাহলে 9 প্লাস 1 10/2, 9 প্লাস 1/2 মানে আলটিমেট 10/2, মানে 5তম পদটা হয়ে যাবে মধ্যমা। 1 2 3 4 5, তাহলে মধ্যমা আমাদের অ্যান্সার কত হবে 16। যদি n এর মান যুগ্ম হতো তাহলে কি হতো, n/2 তম পদ এবং তারপরের পদ মানে n/2 প্লাস 1 তম পদ, এই পদ দুটার আমাদের গড় হতো কি মধ্যমা। তাহলে n এর মান যেহেতু এখানে অযুগ্ম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে n প্লাস 1/2 তম পদটি হয়ে যাবে আমাদের এখানে মধ্যমা, তাহলে এখানে ড্যাশ পূরণটাই চলে আসবে 16। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 2 এর দাগ কমপ্লিট। যেগুলো করবো সেটা হচ্ছে 3 এর দাগের 1। 3 এর দাগের 1 এর কোশ্চেনটা কি দিয়েছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, 2 বছর পর মূল্যটি হবে 81 টাকা। দেখা যায় তাহলে পি সমান এখানে আমাদের কত, পি সমান আমাদের 100, আর সমান আমাদের কত, আর সমান আমাদের 10, আর এন সমান আমাদের কত, এন সমান হচ্ছে আমাদের 2। যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে এবং 2 বছর পর, তাহলে 2 বছর পর মূল্য কত হবে, 2 বছর পর আমার যে মূল্যটা, 2 বছর পর যে মূল্যটা সেটা দাঁড়াবে কত, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে কত 100 গণিত এখানে একটা কেটে দিলাম, তাহলে কত 9/10 গণিত 9/10, দেখো 10 10 পুরো 100 কেটে গেল, তাহলে 9 9 81। তার মানে অপশন এই মানে একের দাগেরটা যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে 70 আসবে। একের দাগেরটা কি আসবে, একের দাগটা 70 আসবে। এরপরে আমরা করব 2 এর দাগ। 2 এর দাগ কি বলেছে দেখি, রুটে প্লাস রুট বি গণিত রুট ওভার অফ এ বি সম্পর্কটি এ এবং বি এর সব মানের জন্য সত্য। দেখো আমরা একটা জিনিসগুলো বোঝাই, দেখো সব মানের জন্য কিন্তু না সত্য হবে না, কখনো কখনো সত্য হবে, কখনো কখনো মিথ্যা হবে। দেখা যায় কখনো মিথ্যা হবে কখনো সত্য হবে, সেই জায়গাগুলো একটু আলোচনা করি। মনে করো আমাদের √2, আমাদের ইকুয়েশনটা কি বলেছে, রুট এ ইন্টু রুট বি ইকাল টু আমাদের রুট এ বি, যে কোনো মানের জন্যই আসবে, যে কোনো মানের জন্য আসবে। দেখা যাক আমাদের কখন আসবে নি কখন আসবে, সেই জায়গাগুলো একটু আলোচনা করা যাক। মনে করো একটা কাজ করি, আমরা √3 লিখছি। আচ্ছা, এই যে জায়গাটা আমরা কি লিখছি, √12 নিচ্ছিলাম, √3 গণিত √12, তার মানে আমার এই যে জায়গাটা কত আসবে, রুট ওভার 3 12 36, মানে কত আসবে 6। দেখো এবার যদি আমরা একটু খেয়াল করি, রুটে গণিত এই দুটার মান আমাদের কত আসছে 6 আসছে। এবার যদি আমাদের করি বা এটাকে যদি এরকম করে দিই, এটাকে এরকম করবো না, আলাদা আলাদা করি, তাহলে √3 ইন্টু এটাকে একটা কাজ করি 2√3 করি, তাহলে √3 এ 3 গণিত 2 মানে কত আসছে 6। এবার দেখো আমি এ এর মান কত নিয়েছি 3 আর বি এর মান নিয়েছি 12,
তাহলে রুট ওভার অফ 3 গুণিত 12, তাহলে রুট ওভার অফ 36 সমান দেখো 6। এটা আর এটা দেখো ম্যাচ করলো। এখন আমাদের কি আসছে? সত্য আসছে। এবার দেখো আমি কিভাবে মিথ্যা প্রমাণ করে দেবো তুমি দেখো। এবার একটা কাজ করি, রুট ওভার অফ -1 গণিত রুট ওভার অফ -4 নি। এবার প্রশ্ন অনেকে, স্যার আপনি রুটের ভিতরে কি করে মাইনাস নিতে পারেন? এটা তো অসম্ভব ব্যাপার। দেখো এটা না তোমাদের ক্লাস 10-এ হয়তো নেই, 11-এ এটা জায়গাটা আছে। আমাদের কি হলো, আমাদের বীজদ্বয়ের আমাদের সম্পর্কগুলো যখন করছিলাম, আমরা করছিলাম কি অবাস্তব বাস্তব সমান। তো এই জায়গাটার সময় যখন আমাদের সিদ্ধরাচার্য ফেল হলো, দেখো প্রথম কথা হচ্ছে দেখো না, আমার জায়গাগুলো বুঝতে হবে কখন কোন জায়গায় কি এসছে। প্রথমে না আমাদের কি হচ্ছিল, আমাদের মিডিল টার্ম হচ্ছিল। প্রথম পর্যায়ে কি হচ্ছিল, মিডিল টার্ম হচ্ছিল। এবার মিডিল টার্ম হতে 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 কি হলো, একটা সময় না মিডিল টার্ম আমার সব ইকুয়েশনকে বীজদ্বয়ের মান বার করতে পারছিল। তারপরে পুরো কেজিএফ বেসে এন্ট্রি নিল কি, পেছনে পুরো কেজিএফ এর মিউজিক বাজছে পুরো একদম। তখন এন্ট্রি লিখছে কি সিদ্ধরাচার্য, তখন এন্ট্রি লিখছে কি সিদ্ধরাচার্য। সিদ্ধরাচার্য বলছে আমার পক্ষে কোনো জিনিস অসম্ভব নেই, না মুমকিন সব কুছ। ঠিক আছে, ও বললো আমি সব মোটামুটি মোচাড়ে বার করে দেবো, সব বীজ সমস্ত সমীকরণের বীজ দেখো কোন কোন জায়গাগুলো থেকে না, জায়গাগুলো বুঝো ভালো করে। মনে করো আমি একটা বললাম x² + 5x + 6 = 6, এটাকে মিডল টার্ম কি বললো, ঠিক আছে আমি তো পুরো ফাটিয়ে বার করে দেবো, কোনো অসুবিধা নেই, 3 × 2 = 6 ভাঙো। এবার আমি একটা কাজ করলাম, এই যে জায়গাটা এটাকে 5 না দিয়ে আমি মনে করি এটা 5 আছে, এটা মনে করো আমি 7 দিয়ে দিলাম। দেখো এবার কেমন তুমি মিডল টার্মে বার করতে পারো, মিডল টার্মে জীবনে বার করতে পারো। 7 থেকে 5 তুমি আনতেই পারবে না। তখন আমাকে কাকে দরকার হবে, তখন আমার দরকার হবে সিদ্ধরাচার্য। এবারে সিদ্ধরাচার্য যেখানে ফেলিওর হয়েছে, সেইখান থেকেই তৈরি হয়েছে নতুন একটা আবিষ্কার, যেখান থেকে বিজ্ঞানী অয়লার তার ভাবনা শুরু করেছে। সিদ্ধরাচার্য কি বলছে, সিদ্ধরাচার্য বলছে বাবু দেখো আমার সূত্র হচ্ছে -b ± √b² - 4ac/2a, এগুলা পর্যন্ত আমি কিন্তু আছি যদি আমার এই রুটের ভেতরের জায়গাটা আমার পজিটিভ বেরোয়। কিন্তু এমনও তো কিছু ইকুয়েশন আসতে পারে যেটা b² - 4ac মাইনাস বেড়ে গেলো, যেগুলো আমরা অবাস্তব ইকুয়েশন বলি। সেই জায়গাগুলো ক্যালকুলেশন করার জন্য তখন এন্ট্রি নিয়েছিল কে, অয়লার। তাহলে প্রথম আমাদের মিডল টার্ম কাজ করছিল, তারপর আমাদের যা এন্ট্রি এলো সেটা হচ্ছে সিদ্ধরাচার্য। সিদ্ধরাচার্য কিছু জায়গাগুলোর থেকে ও না পারলো না করতে, তখন আমাদের এন্ট্রি নিল কে, বিজ্ঞানী অয়লার এন্ট্রি নিল। অয়লার কি বলে এন্ট্রি নিল, দেখো রুটের ভিতরে মাইনাস থাকতেই পারে, মানুষের জীবন যেরকম দুঃখ কষ্ট নিয়ে ভরা, রুটের ভিতরেও তাদের মাইনাস থাকতে পারে, সেটা বিচিত্র ব্যাপার কিছু নয়। কিন্তু আমি তোমাদেরকে ক্যালকুলেশনের সমাধান দিচ্ছি। দেখো ও নিয়ে আসলো কি, ও বললো যে আমার রুটের ভিতরে যদি মাইনাস থাকে, তাহলে এই -1কে আমি একটা পোর্শন ধরবো যেটা হচ্ছে আয়োটা। কি ধরবো, আয়োটা। আয়োটার মান কত, √1। এই আয়োটা দিয়ে কি হবে, আই সমান যদি √1 হয়, তাহলে i² সমান বাবা কত, i² সমান -1, উভয় পক্ষকে যদি স্কোয়ার করি i² এর মান কত, -1। এবার তোমাকে দেখো এই সূত্রটাই ফেলছি দেখো, তাহলে এই যে জায়গাটা √1 এর জন্য আই, আর এই যে √4 কে লিখতে পারি √1 × √4। তার মানে কি হলো, আই ইন্টু এটার জন্য তো আই আর এটার জন্য 2, তাহলে কত হলো 2i। তাহলে এইটাকে গুণ করলে আমাদের কত আসছে, 2i²। আর i² এর মান কত, একটু আগে বললাম আমি i² এর মান কত, -1। এটার অ্যান্সার কত আসছে, -2। তাহলে আমাদের কি হলো, √1 গুণিত √4, যেটা হলো কত, -2। এবার আমি দেখো এবার এবি করছি, এবি এর মানে কত, -1 × -4, তাহলে কত হবে, √1 - +4 এখান থেকে কত বেরোচ্ছে দেখো 2, একটু আগে কত বেরোচ্ছিল -2, এখানে কত বেরোচ্ছে 2। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের কি চলে আসবে, এই ইকুয়েশনটা আমাদের চলে আসবে মিথ্যা। এই ইকুয়েশনটা আমাদের চলে আসবে মিথ্যা, সত্য হবে না কিন্তু সমস্ত মানের জন্য কিন্তু হচ্ছে না। জায়গাগুলো বুঝবে কার কোন সময় কে ছিল। প্রথমে আমাদের ছিল কে, মিডল টার্ম ছিল, তোমরা এইটা দেখবে মিডল টার্ম করেছো। সিদ্ধরাচার্য কোথায় করছো, 10-এ করছো। এরপরে এন্ট্রি নিবে কে, বিজ্ঞানী অয়লার। সে কিভাবে এসেছিল, সে বলেছিল ঠিক আছে রুটের ভিতরে থাকতেই পারে। মনে করো রুটের ভিতরে আমাদের কত আছে, -7 আছে, এটাকে আমরা লিখতেই পারি, -7 কে লিখতেই পারি √1 × √7, মানে i√7। আয়োটা, এই আয়োটা কথার অর্থ হচ্ছে √1 এবং i² সমান যেটা আসছে সেটা হচ্ছে -1, আর √1 = i। এই জায়গাটা বুঝবে। সব ক্ষেত্রে যে সূত্র হবে তা কিন্তু নয়, মিথ্যাও আসতে পারে। তাহলে এই জন্য আমাদের কি হলো, মানে 2-এর দাগের যে প্রশ্নটা সেটা চলে এলো মিথ্যা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর দাগ। কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বৃত্তকলা বলে। একদম 3-এরটা সত্য কথা বলেছে।
এই জায়গাটাকেই আমাদের কি বলছে, বৃত্তকলা। যখন কোন দুটি বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ থাকবে, দুটা ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা যখন সীমাবদ্ধ থাকবে, সেটাকেই আমাদের বলা হচ্ছে বৃত্তকলা। তাহলে এই জায়গাটা আমাদের কি চলে এলো, সত্য চলে এলো। চারের দাগটা দেখবো আমরা। চারের দাগটা দেখবো, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2, সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস কস ফাই, সাইন থিটা প্লাস কস ফাই সমান 2। আমি বলেছিলাম এই সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু তোমাদের জানতে হবে। সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1, এবং কস থিটারও সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1। তার মানে তোমরা বলো যে এই যে দুটা যোগফল যদি 2 হয়, তাহলে অতি অবশ্যই আমরা বলতে পারিনি সাইন থিটা সমান 1 এবং কস ফাই সমান 1। তুমি একটা জিনিস ভাবো যে দুইজন ব্যক্তি আছে, এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এরা সর্বোচ্চ কটা রুটি খেতে পারে? সর্বোচ্চ মনে করো আমাদের এ খেতে পারে 2টা, এ খেতে পারে 3টা। বাড়িতে যদি 5টা রুটি রান্না হয়, মানে তৈরি করা হয়, কখনো একে এসে বলছে, ইয়ে হয়তো এসে বলছে জানো আজকে আমার মন খারাপ, আমি একটা রুটি খাবো। তাহলে বলো ও কি 4টা রুটি খেতে পারবে? ও কি 4টা রুটি খেতে পারবে? তাহলে সেই জায়গার জন্য তোমরা মনে রাখো এর সর্বোচ্চ ভ্যালু এবং এর সর্বোচ্চ ভ্যালু সমষ্টি ভাবে 2। তার মানে আলটিমেট কত আসবে? সাইন থিটার ভ্যালু 1 এবং কস থিটার ভ্যালু 1 হলে আমার এইখানে থিটা সমান কস 1 এর মান কত? 0 আসবে। আচ্ছা সরি, কস 1 এর মান আমাদের 90 আসবে এবং ফাই এর ভ্যালু কত আসবে? 0 আসবে। ওই যে জায়গাটা দিয়েছে যে আমাদের থিটার ভ্যালু 0 সমান অথবা বেশি এবং ফাই এর ভ্যালু 90 এর সমান অথবা কম। হ্যাঁ অবশ্যই ফাই এর মান 0 আছে, তাহলে কোনো অসুবিধা নাই। আমাদের যে চারের যে জায়গাটা আসবে সেটাও কিন্তু আমাদের চলে আসবে সত্য। চারের যে জায়গাটা চলে আসবে সেটাও আমাদের চলে আসবে সত্য। পাঁচেরটা কি বলেছে? একটি ঘনকাকৃতি ঘরের কর্ণের দৈর্ঘ্য এবং মেঝের কর্ণের, আচ্ছা ঘনকের নর্মাল ঘনকের কর্ণের দৈর্ঘ্য বাহু যদি এ হয় বাহু √3, আর আমাদের মেঝের কর্ণের দৈর্ঘ্য বাহু √2, তাহলে আলটিমেট যেটা আসবে √3:√2। আমাদের অ্যান্সার আছে √2:√3। তার মানে পাঁচের দাগে যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে? মিথ্যা আসবে। পাঁচের দাগে যেটা আসবে সেটা হচ্ছে মিথ্যা আসবে। অজাইব লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায় না, একদম ভুল কথা। অজাইব থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায় না। অজাইব থেকে কি পাওয়া যায় বাবা? মধ্যমা পাওয়া যায়। অজাইব থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা পাবো। তার মানে এই যে 6এর দাগটাও চলে এলো আমাদের কি? 6এর দাগটাও চলে এলো আমাদের মিথ্যা। আশা করি এই যে জায়গাগুলো তোমাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা চলে যাব 4এর দাগের ম্যাথ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 4এর দাগের একের ম্যাথটা আমরা যেটা ভাবে করব। 4এর দাগের একের ম্যাথটা কি বলেছে? 4এর দাগের একের ম্যাথটা একটা যৌথ ব্যবসায় মোট মূলধনের 1/2 অংশ এ, আচ্ছা এর লভ্যাংশ, আচ্ছা মোট আগে অনুপাতটা দেখে নি। কি বলছে? মোট লাভের 1/2 অংশ এ, তাহলে এ পাই কত? এ পাবে মোট লাভের 1/2 অংশ। 1/2 অংশ থাকে না, ছেড়ে দাও না, থাকে না, অংশই থাকে না, কি আছে। আচ্ছা এ পাই 1/2, আচ্ছা 1/6 অংশ পাই বি, তাহলে বি পাবে কত? বি পাবে 1/6 অংশ। আচ্ছা সি কত পাবে দেখি? সি পাবে 1 বিযুক্ত 1/2 প্লাস 1/6, 1 বিযুক্ত 6 লসে গেল 2 3 6, 6 1 6, মানে 1 মাইনাস 4/6, মানে 2/6, মানে কত আসবে? 1/3। তাহলে 1/3 পেয়ে গেল কত? 1/3 আমাদের পেয়ে গেল সি। সি পেয়ে গেল কত? 1/3। 6 লসাগু 2 3 6, 6 1 6, 4/6, 4/6, 6 মাইনাস 4 মানে 2/6, মানে 1/3 পেয়ে গেল কে? 1/3 পেয়ে গেল হচ্ছে সি। এবার তোমাদেরকে আমি যদি অনুপাতটা করবো বলি a:b:c, তাহলে 1/2:1/6:1/3। এই অনুপাত থেকে আমরা একটু সুন্দর সুন্দর অনুপাতে করব। কোন অনুপাতের একই জিনিস গুণ অথবা ভাগ আমি করতে পারি। তাহলে এই যে জায়গাটাকে আমরা গুণ করব সেটা হচ্ছে 6 দ্বারা গুণ করবো। তাহলে 6 দ্বারা গুণ করলে 2 3 6, 6 1 6, 3 2 6। কোন অনুপাতকে যদি তোমরা একটু সুন্দর সুন্দর অনুপাতে আনতে চাও তাদের লসাগু দ্বারা গুণ করবে। তাহলে এই যে নিচটায় আমাদের 1/2 1/6 1/3 আছে, প্রত্যেকটা অনুপাতকে আমি কত দ্বারা গুণ করলাম? 6 দ্বারা গুণ করলাম। তাহলে এই যে জায়গাটা এলো কত এলো? 3:1:2 এলো। তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত কত বাবা? মোট অনুপাত 3 দিয়ে 5 একে কত এলো? 6 চলে এলো। আমাদের লাভ কত হয়েছে? মোট ব্যবসায় মোট লাভ 18,000 টাকা। তাহলে অতএব একবারে করে দিলাম 18,000 টাকার মধ্যে, 18,000 টাকার মধ্যে এ পাবে। এ পাবে, এ কত পাবে? এ হচ্ছে 18,000 গণিত 3/6, 18,000 গণিত 3/6, 2 3 2 6, 2 9 18। তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরাবে সেটা হচ্ছে 9,000 টাকা। ভালো করে দেখে নেবে। এ বি সি এর আমরা মূলধনের অনুপাতগুলো বার করলাম, তারপর আমরা কি করলাম? সি 18,000 টাকাটাকে ভাগ করে দিলাম সবাইকার, মানে এ কে আমাদের চেয়েছে তাই এটা আমি বার করলাম। ঠিক আছে।
মুছে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে 15 টাকা 10 বছরের সুদ সুদাসলে 3/5 হবে। যে 10 বছরের সুদটা যেটা সুদাসলে 3/5 হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা না আমরা একটা কাজ করি, আসল ধরতে পারি, যে কোনো একটা জায়গা ধরতে পারি, সুদ ধরতে পারি, সুদাসলে মানে সুদাসলে ধরতে পারি। তাহলে মনে করি একটা কাজ করি, সুদাসল ধরে মনে করি সুদাসল, তাহলে সুদ কত? তাহলে সুদ সমান ওরা বলছে 10 বছরের সুদ সুদাসলে 3/5, তাহলে x ইন্টু 3/5, তাহলে সুদটা কত? 3x/5। এখান থেকে আসলটা বার করলাম। আসল সমান কত? আসল হচ্ছে সুদাসল মাইনাস সুদ। আসল সমান কত? সুদাসল মাইনাস সুদ। তাহলে বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 2x/5 টাকা। 2x/5 টাকা আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। আচ্ছা, সময়টা দেওয়া আছে আমরা দেখতে পেয়ে গেছি, সময়টা হচ্ছে 10 বছর। তাহলে সময়টাও আমরা পেয়ে গেলাম। সময় সমান আমাদের কত দিয়ে আছে? সময় সমান আমাদের দিয়ে আছে 10। তাহলে কি বলছে? বার্ষিক সুদের হার কত? তাহলে সুদের হার কত? সুদের হারের সূত্রটা কি? সুদের হার সমান 100 ইন্টু সুদ। সুদের মান কত? 3x/5 বাই পি। পি এর মান তো আসল, আসলের মান কত? 2x/5 বা ইন্টু টি। টি এর মান কত? 10। দেখো 5 ক্যান্সেল, x এ ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, 2 5 10 ক্যান্সেল, তাহলে 5 3 কত? 15%। তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরালো সেটা কি হলো? সুদের হার চলে এলো আমাদের 15%। তারপরের জায়গাটা আমরা একটু করব, একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটা আমরা করে দিচ্ছি, একটু একদম সোজা কোশ্চেন, 3 এর দাগেরটা আমরা সাইড দিকে করে দিচ্ছি। আচ্ছা, 2√3 x স্কয়ার মাইনাস 5x প্লাস √3 ইকুয়াল টু 0। মাইনাস 5x প্লাস সমীকরণ বীজদ্বয়ের প্রকৃতি। তাহলে a সমান কত? a সমান 2√3, b সমান কত? b সমান -5, c সমান কত? c সমান √3। এবার আমরা করবো b স্কয়ার মাইনাস 4ac, আমরা দেখি কি বেরাচ্ছে। বি স্কয়ারের মান কত? -5 তার হোল স্কয়ার, -5 তার হোল স্কয়ার, -4 ইন্টু a এর মান 2√3 ইন্টু c এর মান √3। তাহলে 5 স্কয়ার 25 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত? 25 মাইনাস 4 3 12, 12 2 24, আমাদের কি বেরালো? 1 বেরালো। 1 কি? 1 হচ্ছে আমাদের 0 থেকে বড় না? 1 হচ্ছে আমাদের 0 থেকে বড় না? তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি আসবে? বীজদ্বয়ের যে প্রকৃতি আসবে বাস্তব এবং অসমান। বাস্তব ও আমাদের যে আসবে অসমান বীজ আসবে, বাস্তব এবং অসমান বীজ আসবে। যদি সমান বেরাতো 0, তাহলে বাস্তব এবং সমান বেরাতো। যদি মাইনাস বেরাতো তাহলে বীজদ্বয় যেগুলো বেরাতো সেগুলো অবাস্তব। ওই জন্য ওই আয়োটার কথা বললাম না, তখন অবাস্তবের ক্ষেত্রে আসবে, মাইনাস বেরিয়ে যাচ্ছে না। তাহলে এই যে জায়গাটা হবে সেটা হচ্ছে আমাদের বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। এই হলো ব্যাপার। যেটা করাবো সেটা হচ্ছে 4 এর দাগটা আমরা একটু করব। কি বলেছে? x ভেরিজিয়াস 1/y, x ভেরিজিয়াস 1/y হলে দেখাও যে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যদি x সমান y হয়। তাহলে দেখা যাক এটা থেকে কি হয়। x সমান k/y, x সমান আমাদের কি হলো? k/y। তাহলে x সমান যদি k/y হয় তাহলে xy সমান আমাদের কি আসবে? k। ব্র্যাকেটে আমরা যেটা লিখবো k সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো কার মান কি ক্ষুদ্রতম হবে বলেছে? x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে। তাহলে ঠিক আছে, তাহলে অতএব x প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান আমাদের হবে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy। আচ্ছা, ঠিক আছে, এবার দেখা যাক, এবার আমাদের একটা জায়গা দেখা যাক। এবার এই যে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy এর মান কত বাবা? k। এটা তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু। এবার তোমরা দেখো x প্লাস, আচ্ছা এটা কার মান বেরোলো? x প্লাস ওয়াই তার হোল স্কয়ার। x প্লাস ওয়াই তার x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যদি যদি x মাইনাস ওয়াই ক্ষুদ্রতম হয়। এবার কি বললাম আমি, দেখো এর মানটা তত ছোট বেরাবে যত এর মানটা ছোট। দেখো এর মান যত বেশি বেরাবে তার সাথে কনস্ট্যান্ট ভ্যালু যোগ হয়ে বাড়তে থাকবে। তাহলে এর মান তত ছোট বেরাবে যত এর মান ছোট। তাহলে এর মান সবচেয়ে ছোট কি হতে পারে? সবচেয়ে ছোট বাবা 0 হতে পারে। x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার এর ভ্যালু সবচেয়ে ছোট কত হতে পারে? 0 হতে পারে। তার মানে x মাইনাস ওয়াই সমান চলে আসবে 0। x সমান আমাদের যে ভ্যালুটা চলে আসবে, x সমান চলে আসবে y। x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম তখন হবে যখন x মাইনাস ওয়াইটা আমাদের ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম হতে হতে কত হতে পারে? 0 হতে পারে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রমাণটা। ব্যাস, এই 4 এর দাগটা শেষ করলাম। এবার যেটা যাব
সেটা হচ্ছে আমাদের 5-এর দাগের অঙ্কগুলো যাব। এবার যেটা যাব সেটা হচ্ছে আমাদের 5-এর দাগের অঙ্কগুলো যাব। 5-এর দাগের অঙ্কটা কি? 5-এর দাগের অঙ্কটা একটা বৃত্তের জ্যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে ধরে নিই, মনে করি জ্যা দুটি কে কে 4x একক এবং 4x একক এবং 3x একক, 4x একক এবং 3x একক। আচ্ছা, কেন্দ্র দুটি থেকে দূরত্ব 9 আর 4। আচ্ছা, আমি ছবিটা এঁকে নিই। মনে করি এটা আছে, একটা আছে 4x একক একটু একটু কেন্দ্রের কাছে, আর একটা 3x একক একটু দূরে হবে। আচ্ছা, একটার হচ্ছে 9 আর একটা 12, তার মানে এই যে জায়গাটা এটা হচ্ছে 9 সেমি, আর আরেকটা যে জায়গা সেটা হচ্ছে আমাদের কত 12 সেমি। আচ্ছা, 4x টা তার মানে আলটিমেট ভাগ হয়ে যাবে 2x, আর 3x টা কত হয়ে যাবে 3x/2, এবং আর একটা যেটা হয়ে যাবে 3x/2। এটা ও দিয়ে দিচ্ছি, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি, এটা সি, এটা ডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে? আচ্ছা, এখানে একটা জায়গা দিয়ে দিই, এটা আমরা এম দিয়ে দিচ্ছি, এটা আমরা এন দিয়ে দিচ্ছি। আমরা জানি যে জ্যা দুটার মধ্যে যখন কেন্দ্র থেকে কোনো সরলরেখা লম্ব অঙ্কন করি, জ্যা দুটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে জায়গাটা, এই যে পুরোটা 4x ছিল, তাহলে সেটা আমাদের কি হয়ে গেল, এম এ এন সমান এম বি সমান 2x একক হয়ে গেল, এবং সিএন সমান এনডি যেটা হলো সেটা হচ্ছে 3x বাই কত চলে এলো, 2 একক চলে এলো। 3x বাই কত চলে এলো, 2 একক চলে এলো। এবার আরেকটা জিনিস যেগুলো দেওয়া আছে, আচ্ছা একটা কাজ করে, আমরা মনে হচ্ছে ভুল করেছি, এটা নয় তো হতে পারে, এটা তো আমাদের ব্যাসার্ধ। দূরত্ব ওরা মনে হচ্ছে বলেছিল, আমি লিখে দিলাম কেন্দ্র থেকে দূরত্ব, এটা 9 সেমি, আর এটা হচ্ছে 12 সেমি। ব্যাসার্ধ তো দুজনের সমান হবে, আমাদের এই দুটো বের করে না সমান করে দেবে, তাহলে হচ্ছে আমরা বুঝে যাবো এক্স এর মান পেয়ে যাবো। তাহলে ত্রিভুজ ওএমবি এর ওবি তো অতিভুজ, ওবি সমান কত, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 9 তার হোল স্কয়ার প্লাস 2x তার হোল স্কয়ার থাক। এবং ত্রিভুজ ওএনডি এর ওডি সমান কত, ওডি সমান একই রকম ভাবে √, 12 তার হোল স্কয়ার প্লাস 3x/2 তার হোল স্কয়ার। এই দুটো ভ্যালু হচ্ছে তোমাদের বেরাবে। কার মান বেরালো, ওবি আর ওডি। আচ্ছা, তোমরা এখানে লিখে দেবে যে ওএম সমান 9 সেমি এবং ওএন সমান কত 12 সেমি। যেহেতু কি সমান, ওবি সমান ওডি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি সমান ওডি কেন, যেটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো, তাহলে ওবি আর ওডি যদি সমান করি, তাহলে √, 9 স্কয়ার 81 প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু √, 12 স্কয়ার 144 প্লাস 9x স্কয়ার বাই 4। এবার তোমাদের দেখা যাক √, গুলো তুললে কত আসবে, 81 প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু 144 প্লাস 9x স্কয়ার বাই চলে এলো 4। আমি উপর দিকটা মুছে দিলাম, ছবিটা শুধুমাত্র রাখলাম, উপরটা মুছলাম। আমি উপরটা যদি মুছি তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি আসবে, এদিকে নিয়ে আসো 4x স্কয়ার মাইনাস 9x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 144 মাইনাস চলে আসবে 81, বা 4 লসাগু করি, 4 4 16x স্কয়ার মাইনাস 9x স্কয়ার ইকুয়াল টু যেটা চলে আসবে 1 থেকে 3 8 9 10 11 12 13 14 6 দিতে হাতে থাকে 1, আচ্ছা 63 চলে আসবে। তাহলে এবার কত আসবে, বা 9 8 16 8x স্কয়ার সমান কত আসবে, 63 ইন্টু 4 আসবে, 63 ইন্টু 4 আসবে। এটা 63 তো আছে, 8 6 14, ঠিক আছে। আচ্ছা 9 7 আসবে, 7 আসবে। তাহলে বা এক্স স্কয়ার সমান কত আসবে, 63 ইন্টু 4 বাই 7, 7 9 63, তাহলে বা কি আসছে, এক্স স্কয়ার সমান 4 9 36 আসছে, বা এক্স সমান যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 6। কিন্তু আমার চেয়েছে তো অন্য, চেয়েছে কি, কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত, কেন্দ্র থেকে নিকটতম যে জ্যাটা, কেন্দ্র থেকে নিকটতম জ্যা তো এইটা, তাহলে তার দৈর্ঘ্য মানে আলটিমেট যেটার মান বার করতে বলছে এবির দৈর্ঘ্য। তাহলে কি লিখবো, কেন্দ্র থেকে, অতএব কেন্দ্র থেকে নিকটতম জ্যা এর দৈর্ঘ্য, কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য এসেছে, কেন্দ্র থেকে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কোনটা ছিল, 4x ছিল, 4x সমান 4 ইন্টু 6, 4 6 কত আসবে, 24 সেমি চলে আসবে, 24 সেমি চলে আসবে সঠিক অ্যান্সার। তার মানে আমার যে অঙ্কটা বেরালো, যে কেন্দ্র থেকে যে আমাদের যে কাছের যেটা ছিল তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য চলে এলো 24 সেমি। ব্যাস, এই হয়ে গেল আমাদের ছবি সহ অ্যান্সার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 6 এর দাগ।
এবার যেটা করবো সেটা হচ্ছে 6 দাগ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর কথা বলেছে, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এঁকে নিয়ে আগে। আচ্ছা, তারপরে বলেছে বিএডি হচ্ছে 65। আচ্ছা, যা পারে আমরা একটা ছবি এঁকে যা পারে আমরা একটা ছবি এঁকে দিলাম, মনে করো এরকম ভাবে একটা ছবি এঁকে। জানি না ঠিক এঁকেছি ভুল এঁকেছি, সে পরে দেখবো। এবি এবার আমরা দেখি মানগুলো দেখি। বিএডি হচ্ছে 65, বিএডি এই অ্যাঙ্গেলটা আমাদের 65, না মনে হলো কিছু করার নাই। এবিডি 70, এবিডি দেখেছো তো, এটা 70 আসবে কখনো না, এটা এবিডি, এটাই যা হবে এটাই এদিকে এ বি সি ডি। এবার দেখা যাক, এবার দেখা যাক তো মোটামুটি যেমন একটু অ্যাঙ্গেলটা আছে। বিএডি 65, বিএডি 65, এটা তবু একটু 65 লাগছে, 65 ডিগ্রি। বিএডি হচ্ছে 65, এবিডি 70, এবিডি এবিডি যাক, এবিডি হচ্ছে 70, বিডিসি 45, বিডিসি 45। আচ্ছা ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলছে কোথাও না কোথাও কেন্দ্র আছে। আচ্ছা, কার মান চেয়েছি? এবিসি এর মান চেয়েছি, এবিসি পুরোটার মান চেয়েছি। আচ্ছা, দেখা যাক, একটা কাজ করি না আমরা, একটা কাজ করি না, একটা কাজ করি। এই যে জায়গাটা আছে এই দুটো থেকে 65 এবং 70 আমরা দেখে নিই আগে। বিএডি হচ্ছে 65, বিএডি হচ্ছে 65, এবিডি এবিডি হচ্ছে 70, আর বিডিসি 45, বিডিসি 45 কার মান চেয়েছে? এবিসি পুরোটার মান চেয়েছে। একটা কাজ করি, এটাকে ধরে আমরা এটা বার করি। তাহলে ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি, কোণ এডিবি, কোণ এডিবি সমান কত আসবে? 180 মাইনাস 65 প্লাস আমার চলে আসবে 70। 180 মাইনাস 5, 6 6 12 কে 13, 135। তাহলে আমার যে অ্যান্সারটা বেরাবে, 5 থেকে 10, 5 হাত থেকে 1, 13 একে 14, 4 আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিসি কত? এডিসি কত? 45 প্লাস 45, আমার যেটা বেরাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এবিসিডি, এবিসিডি একটা কি কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ আমাদের চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, যে বিপরীত যে অ্যাঙ্গেলটা ছিল সেগুলোর যোগফল আমাদের হয় 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান কত আসবে? 180 মাইনাস 90, আমাদের চলে আসবে 90 ডিগ্রি সঠিক অ্যান্সার, আমাদের চলে আসবে 90 ডিগ্রি সঠিক অ্যান্সার। খুব ভালো একটা কোশ্চেন এবং কিছু থাকেনি, এই দুটো থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা বার করলাম, পুরোটা অ্যাড করলাম, এবং আমরা কি জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে আমরা কি করলাম? 180 থেকে বিয়োগ করে নিলাম, সে হয়ে গেল কত? আমাদের চলে এলো অ্যান্সার 90 ডিগ্রি। ঠিক আছে, করাবো সেটা হচ্ছে 7 দাগ। 7 দাগ কি বলেছে? একটা আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্র, আচ্ছা ছবিটা এঁকে নি। একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি বলেছে? প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, প্রতিটা কর্ণের দৈর্ঘ্য আমাদের কত সেমি করে? 5 সেমি করে আছে। আমি ছবিটার নাম দিয়ে দিই এবিসিডি। তাহলে কে কে 5 সেমি? এসি সমান বিডি সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 5 সেমি। আচ্ছা, আর কি দিয়ে আছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্ব 2 সেমি। তার মানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটার নাম যদি ও দিয়ে দিই, এটার নাম যদি এম দিয়ে দিই, তাহলে ও এম সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 2 সেমি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার বলেছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? এটা আর করার দরকার নেই বাবা, আয়তক্ষেত্রটার প্রস্থ কত চেয়েছে, আয়তক্ষেত্রটার প্রস্থ কত চেয়েছে, মানে এই যে জায়গাটা সিডি সমান জিজ্ঞাসা চেয়েছে, সিডি সমান জিজ্ঞাসা। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই যে কর্ণটা, এই যে কর্ণটা, আচ্ছা দৈর্ঘ্যটাও আমাদের এখান থেকে বলে দিচ্ছে, ঘুরে ফিরে না দৈর্ঘ্য সমানও বলে দিচ্ছে, যে দৈর্ঘ্য বিসি সমান আমাদের যেটা হবে 2OM, 2OM এটাকে যদি ডবল করি আমাদের বেরিয়ে যাবে। তাহলে বিসি সমান কত? দেখো 2 ইন্টু OM টাকে ব্র্যাকেটের মধ্যে লাগে, নাহলে 20 মতো লাগছে। OM মানে কত? OM মানে 2, তাহলে 2 ইন্টু 2 মানে কত হয়ে গেল? বিসি সমান 4 সেমি হয়ে গেল। আচ্ছা, বিসি সমান 4 সেমি হয়ে গেল, বিডি সমান আমাদের দেওয়া আছে 5 সেমি। কারণ এখান থেকে সিডি কত বেরাবে? সিডি সমান, দেখো এই অ্যাঙ্গেলটা তোমাদের 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সিডি সমান রুট ওভার 5 তার হোল স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। তার মানে 5 5 25 মাইনাস 16 ইকুয়াল টু রুট 9, মানে আমার যেটা বেরাবে সেটা হচ্ছে 3 সেমি। সিডি সমান আমাদের কত চলে আসবে? 3 সেমি। এই হয়ে গেল অঙ্ক। এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8 দাগ। আর এবার যে ম্যাথটা হবে সেটা হচ্ছে sin স্কয়ার পাই বাই 16, যে জায়গাটা দেওয়া আছে সেটা দেখো। এই ম্যাথটা কিভাবে হবে? এটা পুরো কোণেরই ম্যাথ দিয়েছে। দেখো sin স্কয়ার পাই বাই 16 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 16 প্লাস sin স্কয়ার, এই যে জায়গাটা 5 পাই বাই 16, সেটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে ভাঙবো দেখো। এটাকে আমরা করব পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16। এবার এই পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 কেন হয়েছে দেখো, যদি আমরা 16 এটার লসাও করি, দেখো 2 8 16 8 পাই মাইনাস 3 পাই, দেখো যে জায়গাটা আসবে সেটা হচ্ছে কত আসবে?
5π/16, 3π মানে কত আসবে 5π/16। এবার এই যে বাকি যে সাইন স্কোয়ার 7π/16 আছে, এটাকে আমরা ভাঙবো সাইন স্কোয়ার π/2 মাইনাস যেটা ভাঙবো সেটা হচ্ছে π/16। এবার দেখো, এবার আমরা যেটা করব, সাইন স্কোয়ার π/16 থাকলো প্লাস সাইন স্কোয়ার আমার এই যে জায়গাটা 3π/16 প্লাস দেখো সাইন অফ 90 মাইনাস থিটা আমাদের হয় কস থিটা, তাহলে যেহেতু স্কোয়ার পোর্শন আছে তাহলে এই যে জায়গাটা সেটা চলে আসবে কস স্কোয়ার 3π/16 প্লাস সাইন অফ π/2 মাইনাস π/16, এই জায়গাটাও আমাদের চলে আসবে কস স্কোয়ার π/16। এবার দেখো যে জায়গাটা এই সাইন স্কোয়ার π/16 এবং কস স্কোয়ার π/16 এই ভ্যালুটা চলে আসবে 1, এবং সাইন স্কোয়ার 3π/16 এবং কস স্কোয়ার 3π/16 এই যে জায়গাটা সেটার জন্য চলে আসবে আবার একটা 1, তার মানে অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 2। ভালো করে জায়গাটা দেখবে, খুব ভালো একটা কোশ্চেন। এই হয়ে গেল আমাদের কত দাগ, এর হয়ে গেল আমাদের 8-এর দাগ। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 9-এর দাগের ম্যাথ। 9-এর দাগের যে ম্যাথটা দিয়েছে সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্সের ম্যাথ দিয়েছে। 9-এর দাগের যে ম্যাথটা দিয়েছে দেখো, হাইট এন্ড ডিস্টেন্স কি বলেছে, একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। একটা স্তম্ভ মনে করে, একটা স্তম্ভ যেটা এবিসি, আমি একটা নাম দিয়ে দিলাম স্তম্ভটা, এবং ছায়াটা আমাদের কি হলো বিসি। কি কি বলেছে আমাদের, ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, ছায়ার দৈর্ঘ্য বিসি ইস টু উচ্চতা আমাদের এবি, যে অনুপাতটা দিয়েছে √3:1। আচ্ছা আমরা অ্যাঙ্গেলটা একটা কাজ করি, আমরা থিটা ধরে নিই, অ্যাঙ্গেলের যে জায়গাটা সেটা আমরা থিটা ধরে নিই। আচ্ছা স্তম্ভ হচ্ছে এবি। এবার আমরা দেখো ত্রিভুজ এবিসি কে যদি আমরা কল্পনা করি, ত্রিভুজ এবিসি এর যদি আমরা কল্পনা করি, তাহলে ট্যান থিটা সমান আমাদের কি আসবে AB/BC। একটা কাজ, একটা জায়গা আমার লেখা হলো না এখানে, দেখো BC ইস টু AB যদি √3:1 হয়, BC ইস টু AB যদি √3:1 হয়, তাহলে BC/AB সমান কত হবে, BC/AB নিশ্চয়ই √3/1 হবে। এবার দেখো ত্রিভুজ এবিসি এর যদি আমরা ভাবি, ত্রিভুজ এবিসি এর যদি আমরা ভাবি, তাহলে ট্যান থিটা সমান আমাদের কি আসবে AB/BC আসবে, ট্যান থিটা সমান AB/BC আসবে। তাহলে ট্যান থিটা সমান এই যে জায়গাটা দেখো BC/AB এর মান আমাদের ছিল √3/1, তাহলে AB/BC এর মান কত আসবে 1/√3। তাহলে এই যে জায়গাটা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি চলে আসবে, এবং থিটার যে মান সেই মানটা যেটা আসবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা না আগেই বুঝেছিলাম যে 45 ডিগ্রির থেকে কম হবে, কেন জানো তো, তখনই কম হয় যখন ছায়ার দৈর্ঘ্যটা বাড়ে, স্তম্ভের দৈর্ঘ্য থেকে ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যায়, তখন আমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থেকে কম হয়। এবার কত কম হয় সেটা আমাদের যা যা মান দেওয়া থাকবে সেই সাপেক্ষে বুঝতে পারবো, কিন্তু আমাদের কম হয় এটা বুঝতে পারবো, ঠিক আছে। 45 ডিগ্রিতেই সময় হয় এবং তার থেকে যদি বড় হয় আমাদের স্তম্ভটা বাড়তে থাকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 10-এর দাগ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 10-এর দাগ। 10-এর দাগের ম্যাথটা কি দিয়েছে, 10-এর দাগের ম্যাথটা কি দিয়েছে, যে একটা সমকোণী চৌকোলে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, উচ্চতার 5 গুণ। একটা কাজ করি, দৈর্ঘ্যটা ধরে নিই, যে মনে করি সমকোণী চৌকোলটি দৈর্ঘ্য, দৈর্ঘ্য x সেমি। আচ্ছা দৈর্ঘ্য x সেমি ধরে নিচ্ছি। আচ্ছা প্রস্থ কত হবে, প্রস্থ হবে x/3 সেমি। এবার প্রশ্ন অনেকের এই জায়গাটা না বুঝতে পারে না, স্যার x/3 কেন হলো। এই যে জায়গাটা ভাবো, প্রস্থের 3 গুণ করে দেখো দৈর্ঘ্য পাবে, প্রস্থের 3 গুণ করে x/3 গুণিত তো 3 দেখো দৈর্ঘ্য পাবে, আর উচ্চতা তাহলে কত হয়ে যাবে, উচ্চতা হয়ে যাবে x/5 সেমি। একই রকম ভাবে উচ্চতার 5 গুণ করো, দেখো দৈর্ঘ্যটা বলেছে না যে দৈর্ঘ্য উচ্চতার 5 গুণ, তাহলে উচ্চতার 5 গুণ। এবার আয়তনটা তাহলে কত হবে, আয়তন যেটা আসবে x ইন্টু x/3 ইন্টু x/5, তাহলে x³/15 যেটা চলে আসবে সেটা হচ্ছে সেমি কিউব, x³/15 সেমি কিউব। তাহলে শর্তে যেটা হবে সেটা হচ্ছে x³/15 সমান 14400, তাহলে x³ সমান আসবে 15 ইন্টু 14400। এখান থেকে তোমরা x এর মানটা না বার করে নিও, এখান থেকে x এর মানটা তোমরা বার করে নিও, তাহলে সেই জায়গাটা তোমরা বুঝতে পেরে যাবে। ক্যালকুলেশন করা যাবে, জানো তো, এখান থেকে 12² 144 এরকম করে ভেঙে ভেঙে তোমরা এইটাকে গুণ করে না কিউব পোর্শনটা বার করে নিও। তাহলে এই হয়ে গেল আমাদের 10-এর দাগের অঙ্ক। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 11-এর দাগের অঙ্ক। এরপর যেটা করব সেটা হচ্ছে 11-এর দাগের অঙ্ক। দেখো 11-এর দাগের ম্যাথটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 4070, ভূমির ব্যাস দিয়েছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যেটা আর সমান নিশ্চয়ই আসবে 35 সেমি। ধরে নাও যে মনে করি তির্যক উচ্চতা হচ্ছে L সেমি। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত, দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাই আর এল। তাহলে পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 35, আর এল এর মান আমাদের এল থাকবে, 7 5 35 কেটে গেল, তার মানে 22 ইন্টু 5 এল যেটা আসছে সেটা হচ্ছে সেমি স্কোয়ার।
এবার আমরা যেটা করব, শর্তে শর্তে কি করব, এটা সমান আছে 4070, তাহলে 22 × 5 এল সমান আমাদের যেটা আছে 4070, তাহলে এল সমান কত 4070 বাই 22 × 5, 5 দিয়ে কেটে দাও, 5 8 40, 5 1 5, 6 7, 5 4 20, আচ্ছা 2 দিয়ে কেটে দাও, 2 11 22, 2 4 8, 2 7 14, 11 কত 11 37, তাহলে এল সমান কত হয়ে গেল, এল সমান চলে এলো আমাদের 37, তাহলে আমাদের তির্যক উচ্চতা কত চলে এলো, আমাদের তির্যক উচ্চতা চলে এলো 37 সেমি। আশা করি বুঝতে পেরেছো জায়গাগুলো, কারণ তোমাদের একটু একটু ভিডিও তাড়াতাড়ি করাচ্ছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আমার একটু মোবাইলে অসুবিধা হয়, তাহলে এই জন্য কি বলতো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, শেষ জায়গাগুলো একটু ভালো করে বুঝবে। আচ্ছা 12 কোশ্চেনটা কি বলেছে, 12 কোশ্চেনটা হলে কিন্তু আজকে আমাদের শেষ কোশ্চেন হয়ে যাবে আমাদের মডেল সেট 9 এর। দেখো কি বলেছে, দেখো এন সংখ্যক শ্রেণীর যৌগিক গড় এক্স বার, এন সংখ্যক যে শ্রেণী আছে তার যৌগিক গড় এক্স বার, তাহলে একটু লিখি এন সংখ্যক শ্রেণীর যৌগিক গড় যেটা আছে সেটা হচ্ছে এক্স বার। তাহলে মোটটা তাহলে একটু দেখে নিই, এন সংখ্যক শ্রেণীর মোট কত, মোট যেটা হচ্ছে সেটা হচ্ছে এন এক্স বার। আর কি দেওয়া আছে, প্রথম n মাইনাস অফ n, প্রথম n মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি, আমার যেটা বেরাত দেওয়া আছে সংখ্যার সমষ্টি কত দিয়েছে m, তাহলে n তম সংখ্যাটি কত। দেখো একটা জায়গা তোমাদেরকে বলেই, এই যে দেখো আমি যদি বলতে চাই যে এখান থেকে ধরো এখান থেকে এখান পর্যন্ত মনে করো n সংখ্যক সংখ্যা আছে, তো এই n সংখ্যক সংখ্যার যদি আমাদের মোটটা হয় n এক্স বার, এবং একটা জিনিস ভাবো যে প্রথম n মাইনাস ওয়ান সংখ্যক মানে কি, এখানে n তম সংখ্যাটা আছে, এখান থেকে এই পাশের যে সংখ্যাগুলো তাদের মোট আবার m দেওয়া আছে, তাহলে এই যে n সংখ্যক সংখ্যাটা সেটা কত আসবে, সেটা পুরোটা মাইনাস এইটা, তাহলে পুরোটা কত, তাহলে n তম যে সংখ্যাটা সেটা তাহলে কত, সেটা হচ্ছে n এক্স বার মাইনাস n, ভালো করে বুঝে নাও, কিন্তু পুরো যে জায়গাটা সেটা হচ্ছে n এক্স বার মাইনাস কত হলো মাইনাস n। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো মডেল সেট 9 এর। আশা করি জায়গাগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং আগের ভিডিওগুলো কেমন কি হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, তাহলে কি বলতো আমারও ভিডিও করতে ভালো লাগবে, ঠিক আছে, আগ্রহ পাবো যে তোমরাও বুঝতে পারছো, এটা না ঠিক এই আমি নতুন শুরু করেছি, তো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার, বুঝতে পারছো খুব প্রয়োজন, তো আমিও তোমাদের যাতে সাথে থাকতে পারি, পুরো জায়গাটা ভালো করে বুঝবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে আজ এ পর্যন্তই, টাটা।